রবি, অনুপম আর শুভঙ্কর তিনজন খুবই ভালো বন্ধু ছিল। আর তিনজন 12 স্ট্যান্ডার্ডের এক্সাম কমপ্লিট করার পর ভ্যাকেশনে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান বানাচ্ছিল। আমার মনে হয় এইবারে আমাদের গোয়া বা মানালি নয়, বরং গ্রামে যাওয়া উচিত। গ্রামের সুন্দর পরিবেশ আর গ্রামের গাছপালার আনন্দ নেওয়া উচিত। কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু আমাদের মধ্যে কার গ্রামে যাবি? আমরা তিনজন এক এক করে সবার গ্রামে যাব, কিন্তু শুরু রবির গ্রাম বেলতলা থেকে করব। হ্যাঁ হ্যাঁ, তো এতে সমস্যা কোথায়? চলো, কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আমার গ্রামে তোদের এই বিয়ারাপন চলবে না। যেমন বেশি রাত অবধি জাগা, সন্ধেবেলায় বাইরে ঘোরা, আর সব থেকে জরুরি ভূত প্রেতের মজা ওড়ানো। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তোর গ্রাম অন্ধবিশ্বাসীদের সঙ্গে কাপুরুষ আর ভীতুও। দেখ, এবার তুই কিন্তু বেশি বলছিস। রবি, তুই সায়েন্সের এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়েও এই ভূত প্রেতের ওপর বিশ্বাস করিস? কিন্তু এতে তোরও দোষ নেই, কারণ তুই ওই গ্রাম থেকেই বেরিয়ে এসেছিস না, তাই এটা তোর হওয়ারই কথা। কিন্তু তুই চিন্তা করিস না, এইবারে আমরা তোর আর তোর গ্রামের সবার অন্ধবিশ্বাস দূর করে দেব। তিনজন বন্ধু ভ্যাকেশনের জন্য গ্রামে যাওয়ার প্ল্যান করছিল, আর তিনজনেই বেছে নিল রবির সেই ভুতুড়ে গ্রাম, যেখানে সন্ধে নেমে আসার পর ওই গ্রামের ডাইনি বেরিয়ে আসে আর গ্রামে একা ঘুরে বেড়ানো যে কোনো মানুষকে একেবারে প্রাণে মেরে ফেলে। আর এই তিনজনই ভূত প্রেতে একটু বিশ্বাস করতো না। আর এইবারে তাদের উদ্দেশ্যটাও এটাই ছিল যে ওরা গ্রামে গিয়ে ওই ডাইনির কথাগুলোকে তাদের ভুল ভ্রান্তি প্রমাণ করে দেবে, যেটা তারা এত বছর ধরে মেনে চলেছে। সন্ধ্যের ট্রেনে চেপে ওরা সবাই পরের দিন দুপুরে পৌঁছে গেছিল রবির গ্রামে, বেলতলায়। ওরা তিনজন রবির বাড়ি পৌঁছয়। তাদের গ্রামে পুরনো বাড়িতে শুধু রবির ঠাকুমা থাকতো, আর বাকি সবাই শহরেই সেটেল ছিল। আরে খোকা, তুই এসে গেছিস, খুব ভালো করেছিস। যা তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নে, আমি খাবার বেড়ে দিচ্ছি, যা। তিনজন বন্ধু খাবার খেয়ে একই রুমে নিজের নিজের বিছানায় আরাম করতে করতে কথা বলছিল। আরে, তোরা শুয়ে পড়লি যে, আমাদের উদ্দেশ্য ভুলে গেছিস নাকি? অনুপম নিজের দুই বন্ধুর সাথে ঘরের বাইরে লুকিয়ে লুকিয়ে বের হয় আর ঠাকুমার ঘর থেকে বাড়ির চাবি নিতে চলে যায়। অনুপম একাই ঠাকুমার ঘরে গেছিল। ও যখনই ফেরত আসার জন্য ঘোরে, একটা রোগা পাতলা হাত ও টি শার্ট ধরে নেয়, আর পেছন থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ চলে এলো। চাবি রেখে দে এখানে। অনুপম যেই না ঘুরে তাকায়, ও দেখল যে রবির ঠাকুমা ওর কাঁধে হাত রেখে ওকে থামিয়েছিল। আসলে রবির ঠাকুমা কোনো মানুষ নয়, বরং একটা ডাইনি ছিল, যার চেহারা ওই অন্ধকার রাতেও এত মারাত্মক লাগছিল যে দুর্বল মনের লোক হলে তক্ষুনি মরে যেত। এইটা দেখে অনুপম ওখানে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেল। যখন বেশি দেরি হওয়ার পরও অনুপম ফিরে আসেনি, তখন ওর ওই দুজন বন্ধু ঠাকুমার ঘরে চলে আসে। তখন দেখে যে ওর ঠাকুমা বিছানাতেই ছিল না। আরে, ঠাম্মা কোথায় গেল? তাছাড়া ঠাম্মা রাত 1টার সময় কোথায় যেতে পারে? আরে, সে হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু আগে একে তোল। কি জানি কি দেখে ফেলেছে যে এখানেই অজ্ঞান হয়ে গেছে। ওরা দুজন ওই রাতে যেতে পারল না, কারণ অনুপম সেই অবস্থাতেই ছিল না। পরের সকালে অনুপমের যখন চোখ খোলে, তখন ও ওর ঠিক পাশে রবির ঠাম্মাকে বসে থাকতে দেখে, যে এখনো সেই ভয়ঙ্কর চেহারা নিয়েই বসেছিল। খোকা, তুই আমার সোনা ছেলে, তাই না? কাউকে কিচ্ছু বলবি না যে আমি আসলে কে।
না হলে কেউ এটা জানতে পারবে না যে তুই কে ছিলি। সোনা ছেলে আমার। এরপরে রবির ঠাকুমা ওখান থেকে চলে যায়। অনুপম এখনো নিজেকে সামলাতে পারেনি আর নিজের দুই বন্ধুকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার জন্য বলে। সেদিন সন্ধ্যায় তিন বন্ধু যখন গ্রামের ভ্রমণ করছিল তখন ওরা একটা জিনিস নোটিস করছিল যে প্রত্যেকেই ওদের থেকে দূরে পালাচ্ছিল, কেউ ওদের সঙ্গে কথা বলতে চাইছিল না। ওরা এর কারণটা জানতে পারছিল না। আব্দুল কাকা নামের একজন একটা চা দোকান চালাতো, যে রবিকে তবে থেকে জানতো যখন রবি খুবই ছোট ছিল। রবি ওই আব্দুল কাকার কাছে গেল আর তাকে বলল, আব্দুল কাকা, আমাকে ভুলে গেছো নাকি? না খোকা, আমি তোকে কি করে ভুলতে পারি, তোকে তো আমি নিজের কোলে বসিয়ে খেলেছি। এরপরে রবি তার থেকে গ্রামের ডাইনি আর সন্ধে হওয়ার পরে কাউকে গ্রামে না দেখতে পাওয়ার কারণটা জিজ্ঞেস করে, আর এটাও জিজ্ঞেস করে যে আসলে ওদের তিনজনকে দেখে সবাই পালিয়ে যাচ্ছে কেন। খোকা, আসল কাহিনীটা হলো যে গ্রামের ডাইনির কথা তুমি এতদিন ধরে শুনে চলেছ সে আর অন্য কেউ নয়, সে তোমার নিজের ঠাকুমা। গ্রামের ডাইনি যে রাতে বেরোনো লোকেদের শিকার করে সে তোমার নিজের ঠাকুমা। এটা শোনার পর রবি যেন একেবারে আকাশ থেকে পড়ে গেল। হ্যাঁ খোকা, এই কথাটা তোমাদের বাড়ির লোকেরাও জানে। আজ থেকে 7 বছর আগে তোমার ঠাকুমা খুব অসুস্থ হয়ে গেছিল, কিন্তু একটা ডাইনি সেই সময় গ্রামের কাল হয়ে ঘুরে বেড়াতো। তার একটা শরীরের দরকার ছিল যার সাহায্যে সে নিজের শিকার করতে পারত। যখন গ্রামের লোকেরা তাকে মারতে যায় তখন তোমার ঠাকুমাও তাদের মধ্যে একজন ছিল, কিন্তু ফিরে আসার সময় ওই ডাইনি তোমার ঠাকুমার আত্মাকে বাঁশের সঙ্গে বেঁধে দিল, আর ওই ডাইনির আত্মাটা তোমার ঠাকুমার শরীরে ঘর করে নিল। তখন থেকে তোমার ঠাকুমা এই গ্রামে প্রত্যেক রাতে মৃত্যুর খেলা খেলে চলেছে। তুমি নিশ্চয়ই দেখেছ যে তোমার বাড়িতে কোনো ভগবানের মূর্তি বা পুজোর জিনিস নেই, আর অন্ধকারে কখনো প্রদীপ বা আলো জ্বলে ওঠে না, কারণ ডাইনি শয়তানের পুজো করে, ভগবানের নয়। এরপরে অনুপম কাল রাতের ব্যাপারে বলে দেয়। আর এখন তিনজন খুব ভয় পেয়ে গেছিল, কারণ এই তিনজন ওই ডাইনির ঘরে রয়েছিল। এই কারণেই কেউই ওদের কাছে আসতে চাইছিল না। এবার বুঝতে পেরেছি যে আমার বাড়ির লোকেরা আমাকে এই গ্রামে কেন আসতে দিচ্ছিল না। না, তারা কখনো এই সত্যিটা বলেছিল। এরপরে তিনজন ওই বাড়িতে যায়, জিনিসপত্র বাঁধে আর তক্ষুনি বেরিয়ে পড়ল। কিন্তু তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ খোকা, কিন্তু আমি এখন আমার নাতির থেকে আলাদা হতে পারবো না। আমার মায়া খেলার কারণেই তো আমি ওকে নিজের কাছে ডেকেছিলাম। এখন তো আমার শরীর অনেক পুরনো হয়ে গেছে, এবার আমার আত্মার নতুন শরীরের প্রয়োজন। এইটুকু বলেই রবির বাড়িতে ওই ঘর করা ডাইনির আত্মাটা রবির শরীরে প্রবেশ করে যায়। আর এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে ওই দুই বন্ধু নিজেদের প্রাণ বাঁচিয়ে পালায়। সবাই বলে এখন রবির ঠাকুমার জায়গায় রবির শরীর ওই ডাইনির ঘর হয়ে গেছে, যে পরের 60 বছর অবধি এইভাবেই এই গ্রামে প্রত্যেক রাতে মৃত্যুর খেলা খেলবে। ভীমপুর গ্রামে গত 10 বছর ধরে সবাই অন্ধকার হওয়ার পরে নিজের নিজের বাড়ি থেকে বাইরে বেরোয় না। অন্ধকার হওয়ার পরে ভীমপুর গ্রামে বিনুনি করা ডাইনি ঘুরে বেড়ায়। আজ আমাকে যে হোক করে বাঁচিয়ে নাও এই বিনুনি করা ডাইনির থেকে।
হে ভগবান বাঁচিয়ে নাও, প্লিজ বাঁচিয়ে নাও ভগবান, বাঁচিয়ে নাও। তখনই জোরে জোরে হাওয়া বইতে শুরু হয়ে যায় আর রাজুর ভয় আরো বেশি বেড়ে যায়। ওর ঘাম বেরোতে শুরু হয়ে যায়। ও বারবার পেছনে ঘুরে ঘুরে দেখে যাচ্ছিল। না না না, পেছনে কেউই নেই, নেই, কেউ নেই। কিন্তু রাজু যখনই সামনে তাকালো, চুলের বিনুনি করা ডাইনি ওর ঠিক সামনে দাঁড়িয়েছিল। না না, বাঁচাও বাঁচাও আমাকে কেউ, বিনুনিওয়ালা ডাইনি এসে গেছে। রাজু দৌড়ে যাচ্ছে আর পেছন থেকে বিনুনি চুল চলে আসে, রাজুর পায়ে জড়িয়ে ধরে আর তারপর ডাইনি নিজের চুল দিয়ে রাজুকে টেনে কুয়ো অবধি নিয়ে যায়। না না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। ডাইনি রাজুর কোনো কথা শুনল না আর ওকে কুয়োতে ঠেলে দিল। রাজু সাঁতার কাটতে জানে না, ও জলে হাত পা ছুঁড়তে ছুঁড়তে শেষে মরে যায়। গ্রামের কোনো লোক রাজুর সাহায্য করতে পারল না। পরের দিন রাজুর লাশ কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে। গ্রামের লোকেরা রাজুর জন্য আফসোস করছিল, কিন্তু তাদের মনে বিনুনিওয়ালা ডাইনির ভয়ও ছিল। কিছুদিন পর গ্রামে এক নববিবাহিত স্বামী স্ত্রী আসে। দুজনের জুটি খুব ভালো ছিল, সবাই ওদেরকেই দেখে যাচ্ছিল। মোহন, সবাই আমাদেরকে এইভাবে কেন দেখছে? আরে তুমি চিন্তা করছো কেন? গ্রামে আমরা নতুন এসেছি, সেই জন্য হয়তো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এমনিতেও এটা গ্রামের লোকেদের স্বভাব। আমার কিন্তু খুব অদ্ভুত লাগছে। আগে গিয়ে ফ্রেশ হয়ে নি, তারপর গ্রামের সবার সঙ্গে কথা বলবো, তারপর তোমার আর অদ্ভুত লাগবে না। মোহন ওই মহিলার বাড়িতে যায়, যেখানে ও ভাড়ার জন্য ঘরের কথা বলেছিল। কি আপনার এই গ্রামের ট্রান্সফার হয়েছে? হ্যাঁ কাকি। কাকি বারবার প্রিয়ার বিনুনি চুলের দিকে দেখে যাচ্ছিল। এটা দেখে প্রিয়া আরো বেশি চিন্তায় পড়ে গেল। কাকি, আপনি আমার চুলের দিকে এইভাবে কেন তাকিয়ে আছেন? আপনি নয়, শুধু গোটা গ্রামের লোক আমাদের দুজনকে এইভাবে দেখছে যেন কোনো ভূত দেখে ফেলেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি। এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনির ছায়া ঘুরে বেড়ায়, সেই জন্য এই গ্রামে কেউ চুলে বিনুনি করে না। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে তাহলে চুল কেটে ফেলো আর এই গ্রাম ছেড়ে কোথাও চলে যাও, না হলে ওই বিনুনিওয়ালা ডাইনি তোমাদের দুজনকে মেরে ভূত বানিয়ে দেবে। এসব এখানে এরা কি বলে যাচ্ছে? ভূত প্রেত, আমি এসব বিষয় একদম বিশ্বাস করি না। আমি চুল কাটবো না। এই চুল বাড়ানোর জন্য আমার কত বছর লেগে গেছে, ব্যাস সেটা শুধু আমিই জানি। আমি চুল কাটছি না। কাকি, আপনি এখানে আপনার ঘর দেখিয়ে দিন। কাকি কিছুই বলল না, শুধু আঙুল দিয়ে পাশের একটা ঘরের দিকে ইশারা করে দিল। রিয়া আর মোহন ওই ঘরের ভেতরে ঢুকে পড়ল। ওদের দুজনেরও বুড়ি কাকির কথায় বিশ্বাস ছিল না। মোহন, তুমি বেছে বেছে এই গ্রামটাই পেলে? এখানে সবাই বিনুনিওয়ালা ডাইনি থেকে ভয় পায়। সত্যি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে কি হবে? কি তুমিও এই বোকা গ্রামের লোকেদের কথা বিশ্বাস করছো? মোহন, তবুও সত্যি কি এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনি থাকতে পারে? আমি তো এইসব কিছু প্রথমবার শুনছি। আর এমনিতেও যদি এইসব সত্যি সত্যি হতো তাহলে আমাদের সেই নিয়ে অত ভাবা উচিত নয়।
আমরা এই গ্রামে শুধু কয়েকদিনের অতিথি। দুজন একে অপরের সঙ্গে কথা বলতে বলতে শুয়ে পড়ল। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। মাঝরাতে প্রিয়া ভয় পেয়ে উঠে পড়ে। এমন মনে হলো যেন কেউ আমার নাম নিয়ে ডাকছে আমায়। প্রিয়া মোহনের দিকে তাকালো, তারপর অন্যদিকে দেখলো। ওর ঠিক পাশে বিনুনিওয়ালা ডাইনি বসেছিল। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন ওখানে দেখো, ওখানে কে দেখো। ওঠো মোহন। কে তুমি? তোর মরণ। প্রিয়া আর মোহন দরজা দিয়ে বাইরে পালাচ্ছিল, কিন্তু ডাইনি প্রিয়াকে ওর চুল ধরে টেনে নেয় আর ওকে আবার বিছানায় টেনে নেয়। বাঁচাও! বিনুনিওয়ালা ডাইনি মোহনকে নিজের চুল দিয়ে গলা টিপে মেরে দেয়। প্রিয়া দৌড়তে দৌড়তে হাঁপিয়ে পড়ে। ওখানেই পাশে বট গাছের লম্বা লম্বা ডালের সাহায্যে ও লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ছিল। আস্তে আস্তে ওই ডাল ডাইনির চুলে বদলে যায়। প্রিয়া ভয় পেয়ে যায়, আর যখনই ও ওপরের দিকে তাকালো তখন ডাইনি নিজের চুল দিয়ে প্রিয়াকে ওপরের দিকে টেনে নেয়। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, এই গ্রামে শুধু আমারই চুল থাকবে। তুই যদি চাস আমি তোকে ছেড়ে দিই তাহলে ঠিক আছে, যা। ডাইনি প্রিয়াকে ওপরে গাছ থেকে নিচে ছেড়ে দেয়। পরের দিন রক্তে লথপথ প্রিয়ার মৃতদেহ সব গ্রামবাসীরা দেখে। এটা দেখে গ্রামের সবাই তান্ত্রিককে ডাকার সিদ্ধান্ত করল। সন্ধে অবধি তান্ত্রিক গ্রামে চলে আসে, আর সেই বট গাছের ঠিক নিচেটায় নিজের যজ্ঞ শুরু করে দেয়। ওই গাছের কাছে ডাইনির চুল অবধি পেয়ে যায় ওই তান্ত্রিক। এই ডাইনি, আমার সামনে আয়। আমি জানি তুই এখানেই কোথাও আছিস। তাড়াতাড়ি সামনে আয় ডাইনি। আহ! এই এই তান্ত্রিক, তোর কি চাই? তোকেও এখানে মেরে ঝুলিয়ে দেব। আহ! আহ! আমি যা যা জিজ্ঞেস করব সেগুলোর সঠিক সঠিক উত্তর দিতে থাক, না হলে ভালো হবে না। তুই আমার শক্তির ব্যাপারে জানিস না ডাইনি। তুই ভাবতেও পারবি না আমি তোর সেই অবস্থা করে দিতে পারি। আহ! আহ! তুই এদের সবাইকে কেন মারছিস? আমিও এই গ্রামেই থাকতাম। আমার নাম গঙ্গা। ওই ঠাকুর 12 বছর আগে। আরে গঙ্গা, তুই আমাকে বিয়ে করে নে। তোর চুল আমায় খুব ভালো লাগে। বিয়ে আমি তোর সঙ্গে করব না। তোর মতো নোংরা লোক আমি কোথাও দেখিনি। আচ্ছা, তাহলে আমার নোংরামিটাও দেখে নে এবার। ওই ঠাকুর আমার চুল ধরলো আর আমাকে গ্রাম থেকে বাইরে টেনে টেনে নিয়ে গেল। আমার পুরো শরীর ছিলে গেল। আমি শুধু কাঁদতেই থাকলাম। কেউ আসেনি আমাকে বাঁচানোর জন্য। ও আমাকে টানতে থাকলো যতক্ষণ না আমি মরে গেলাম। এই জন্য আমি এই গ্রামের সবার থেকে প্রতিশোধ নিচ্ছি। তাহলে এর মানে তুই গ্রামের সবাইকে মারতে থাকবি? হ্যাঁ,
যদি পারি তাহলে তোকেও মেরে ফেলবো। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে দিল। ডাইনি ছটপট করল আর শেষে ডাইনি তান্ত্রিকের বোতলে বন্দি হয়ে গেল। তান্ত্রিক বোতল ওঠালো আর জঙ্গলের দিকে রওনা দিল। ওই বোতলের ভেতর থেকে ডাইনি চিৎকার করলো, কিন্তু ও বাইরে বেরোতে পারছিল না। বিনুনিওয়ালা ডাইনি এখন বোতলেই বন্দি হয়ে গেছে। একটা গ্রামে অলোক নামের একজন খুব বড় বিখ্যাত চিত্রকার তার স্ত্রী আর ছেলে রনিতের সঙ্গে থাকত, কিন্তু এখন বয়স হয়ে যাওয়ার কারণে তার জন্য চিত্র তৈরি করা কঠিন হয়ে গেছিল। এক রাতে অলোক নিজের ঘরে চিত্র বানাচ্ছিল আর তার অসুস্থ স্ত্রী বিছানায় শুয়েছিল। তুমি কি করছো? শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আমি নিজের জীবনের শেষ চিত্র বানাচ্ছি, এরপরে আমি কোনো চিত্র আঁকবো না। কার? দেখাও। অলোক তাকে চিত্র দেখিয়ে বলল, তোমার। খুব ভালো। হাওয়ার কারণে ওপরের কাগজটা উড়ে যায় আর স্ত্রী তার নিচের চিত্রটা একটু দেখে ফেলে। ওই নিচে ওটা কার ছবি? অলোক কাগজ উল্টালো আর নিচে রাখা ডাইনির চিত্র সামনে চলে এলো। হে ভগবান, কি ভয়ঙ্কর ডাইনি! এমন মনে হচ্ছে যেন এক্ষুনি বাইরে এসে নিজের বড় রূপ ধারণ করবে। তুমি এরকম ছবি কেন বানালে? আসলে এটাই আমার শেষ ছবি ছিল, কিন্তু আমি ভাবলাম তোমারও একটা ছবি আঁকা উচিত। ওই ডাইনির ছবিটা দেখে প্রতিমার মাথা ঘোরাতে লাগলো। অলোক, সরাও এটা সামনে থেকে। আমার আমার কষ্ট হচ্ছে, সরাও এটা। অলোক তক্ষুনি ওই ছবিটা একটা কাপড় দিয়ে ঢেকে প্রতিমাকে বিছানায় শুইয়ে দিল। আরে তুমি শুয়ে পড়ো, আমি কিছুক্ষণ পর শুয়ে পড়ব। অলোক তার ছবি আঁকাটা বন্ধ করে দিল আর ঘরের বাইরে চলে গেল। প্রতিমা ঘরে একা শুয়েছিল। জানালা দিয়ে দ্রুত হাওয়া ভেতরে আসছিল, এই কারণে ওই কাপড়টা উড়ে গেল আর ডাইনির ছবি আবার দেখা যেতে লাগলো। ওই অন্ধকার ঘরে ওই ডাইনির ছবিটা চমকাতে শুরু করলো আর কাগজটা আস্তে আস্তে ওই বোর্ড থেকে বেরোতে লাগলো। কাগজটা পুরো বেরোনোর পর উড়ে প্রতিমার কাছে চলে আসে আর চেহারা জোরে জোরে টিপতে লাগলো। প্রতিমার নিঃশ্বাস আটকে যাওয়ার কারণে ও জোরে জোরে ছটফট করতে লাগলো। ওই কাগজটা সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সেটার কিছুই লাভ হলো না। প্রতিমার আওয়াজটুকুও বেরোচ্ছিল না। আস্তে আস্তে ওর শরীর নড়া বন্ধ হয়ে গেল আর ও শেষে মারা গেল। প্রতিমার মরার পর ওই ছবিটা আবার ওই বোর্ডে চিপকে গেল। অলোক ঘরে এলো, প্রতিমাকে শান্তিতে ঘুমোতে দেখে ওর পাশে এসে শুয়ে পড়ল। পরের দিন সকালে অলোক আর তার ছেলে রনিত প্রতিমার ব্যাপারে জানতে পারল। তখন তারা খুবই দুঃখ পেল। ওরা প্রতিমার শেষ কাজ সম্পন্ন করল। যখন ওর চিতায় আগুন জ্বলছিল তখন অলোকের কিছু মনে পড়ল আর ও ভেতরের দিকে দৌড়ল। ও ভেতরে প্রতিমার ছবির কাছে এলো আর সেটা দেখতে লাগলো। এটা তোমার শেষ চিহ্ন, এটাকেও তুমি নিজের সঙ্গে নিয়ে যাও। এইটুকু বলে ও এক ঝটকায় প্রতিমার চিত্র বোর্ড থেকে বার করলো আর বাইরে এসে ওর চিতায় ছুড়ে দিল। কিন্তু ছড়ার পর ও জানতে পারলো যে ও ডাইনির ছবিটাও ছুড়ে দিয়েছে। ও কাঁদতে লাগলো আর রনিতকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। সেই রাতেই অলোক নিজের ঘরে বিছানায় একা শুয়েছিল। ওর প্রতিমার কথা খুব মনে পড়ছিল। ও উঠল আর প্রতিমার চিতার কাছে চলে গেল। ও চিতার কাছে পৌঁছলো
আর একটা পাথরের ওপরে বসে শান্তিতে চিতাটাকে দেখতে লাগলো। এই সময় ওর নজর চিতায় আটকানো একটা কাগজের ওপর পড়ে যায়। অলোক ওই কাগজটা তুলল আর দেখার পরে ও খুব আশ্চর্য হয়ে পড়ল। ওটা ডাইনির ছবিওয়ালা কাগজ ছিল। আরে, এই কাগজটা আগুনে জ্বললো না কেন? অলোক কিছুই বুঝতে পারলো না, আর ও দৌড়ে দৌড়ে রনিতের কাছে গেল। আরে খোকা রনি, এই দেখো, এটা আগুনে জ্বলেনি, আর এর মধ্যে ছবিটাও একেবারে ঠিক আছে। কার ছবি? ডাইনির। দুজন খুব ভয় পেয়ে গেল। হঠাৎ ওই কাগজটা নিজের থেকে নড়তে লাগলো আর ছাদ ভেঙে হাওয়ায় উড়ে গেল। অলোক আর রনিত ভয়ের চোটে বাইরে পালিয়ে গেল। ওরা দুজন বাড়ি থেকে দূরে দৌড়তে লাগলো আর হঠাৎ করে থেমে গেল। ওদের সামনে হাওয়ায় ডাইনির ছবিওয়ালা কাগজটা দাঁড়িয়েছিল, আর এখন ওটা আগের থেকে অনেক বিশাল হয়ে গেছিল। ওর ভেতরের ডাইনি নড়ছিল। অলোক, তুই আমায় পোড়ানোর চেষ্টা করেছিলি, এবার আমি তোকে জ্যান্ত ছাড়বো না। স্ত্রীর পর এবার তুই হবি আমার শিকার। মানে প্রতিমাকে তুমি মেরেছো? হ্যাঁ। ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। অলোক ভয় পেয়ে গিয়ে পালাতে লাগলো, কিন্তু ওই ডাইনি ওকে কাগজ দিয়ে ঘিরে ফেললো। অলোক কাগজের ঘেরায় বন্দি হয়ে গেল। ডাইনি অলোককে হাওয়ায় তুলে কাগজের মধ্যে আটকে ধরলো আর ওর শরীরটাকে মোচড়াতে লাগলো। এরই সাথে অলোকের হাড় গোড় ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছিল। ও যন্ত্রণার কারণে চিৎকার করছিল। শেষে ওর আওয়াজ শান্ত হয়ে গেল, আর ওই কাগজটা অলোকের রক্তে জায়গায় জায়গায় লাল হয়ে গেছিল। ডাইনি কাগজটাকে এক ঝটকায় খুলল আর অলোকের শরীর রনিতের সামনে এসে পড়ে গেল। রনিত ভয়ের চোখে অলোককে দেখছিল। ডাইনি রনিতের কাছে আসতে লাগলো। এবার তোমার পালা। রনিত ভয় পেয়ে পেছনে যেতে লাগলো। ও নিচে পড়ে থাকা একটা কাঠ তুলল আর ডাইনিকে ভয় পেয়ে বলল, দেখো, সামনে আসবে না। তুমি আমাকে একটা ছোট কাঠ দিয়ে মারতে পারবে না। ডাইনি হাসতে লাগলো আর রনিতের কাছে পৌঁছে গেল। যখনই ওই ডাইনি রনিতকে ধরার জন্য সামনে এগোলো, রনিত ওই কাঠটা জোরে ঘুরিয়ে দিল আর ওই কাগজে গর্ত হয়ে গেল। এই কারণে ওই ডাইনি পেছনে সরে গেল। রনিত দেখল যে ওই গর্ত দিয়ে কালো রক্ত বেরোচ্ছিল। রক্ত এই জন্য বেরোচ্ছিল কারণ যেখানে গর্ত হয়েছিল ওখানে ডাইনির পা বানানো হয়েছিল, আর ওই রক্ত ওর পা থেকে বাইরে আসছিল। রনিত এটা দেখে হাসতে লাগলো। আয়, তোলা আমাকে, আয় না। ডাইনি খুব রেগে গেল আর ও রনিতকে ধরে কাগজে চেপে ধরতে লাগলো। রনিত জোরে কাঠ ঘুরিয়ে দিল আর কাগজটাকে দুই ভাগে ছিঁড়ে দিল। ডাইনি জোরে জোরে চিৎকার করতে লাগলো। কাগজের থেকে হাত ছাড়ার কারণে রনিত নিচে পড়ে গেল। ডাইনি দুই ভাগে কেটে গেল। কাগজ ডাইনির কালো রক্তে ভরে গেল আর আস্তে আস্তে ছোট হতে লাগলো। কাগজ আবার পুরনো আকারে আসার পর মাটিতে পড়ে গেল আর পড়তে লাগলো। তার সাথেই ডাইনির জ্বলার চিৎকার শুনতে পাওয়া গেল। কাগজটা একেবারে পুড়ে যাওয়ার কারণে রনিত অলোকের লাশের কাছে গেল আর অনেকক্ষণ ওখানেই কাঁদতে থাকলো।